আবার 5ই জুন যে রায়টা হলো 6ই জুন, সেই রায়টা 18 জুলাই তারা করলো এবং এই সমস্ত গণহত্যার জন্য এই জুডিশিয়ারি দায়ী। আপনার এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার, যেটা নিয়ে বিএনপি বারবার আন্দোলন করে 3টা টার্ম ইলেকশন মিস করলো, এটা কিন্তু আমাদের রক্ত অর্জিত তত্ত্বাবধায়ক সরকার। পুলিশকে এমন ভাবে দাঁড়া করা হয়েছে যারা পাকিস্তানি সৈনিকদের মতো। এত বেশি পুলিশ মারা হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। মেরে পুড়ে রাস্তায় ঝুলিয়ে রাখছে। পুলিশ কি এই দেশের লোক না? তারা কি এই দেশের ভোটার না? তাদের সন্তানরা কি এই বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ নাই? এবার এই পদত্যাগের আগে পালিয়ে যাওয়ার আগের দিনও ছাত্রলীগ ফিল্ডে নামিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ ফিল্ডে নামিয়ে দিচ্ছে, সমস্ত অঙ্গ সংগঠন নামিয়ে দিচ্ছে। মাঝখান থেকে এই নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের লাশ হয়ে গেল আর কি। বিং এ লয়ার এই স্টেজ আসলে এইসব কোশ্চেন বলার মতো উত্তরের ধৈর্য একদমই নাই। যেহেতু উই আর প্রফেশনাল, we should have a place, we should have circumstances, then we can answer. But since a long time I have been waiting and very attentively listening everyone, but after that for delivering such kind of answer of this type of question is very tough. However, আমি যেটা বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা হলো যে আমি ভেরি অপটিমিস্টিক, বিশেষ করে হৃদয়ের কথাগুলো বলি যে ইউ হ্যাভ ডান ভেরি গুড জব। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এত সুন্দর শব্দ পৃথিবীতে সেকেন্ড আছে কিনা আমি জানি না, এবং আমরা এই ছাত্রদের কাছ থেকে শোনার পরে আরো বেশি আমি আনন্দিত। আমি ইংল্যান্ডে সলিসিটর ছিলাম, ব্যারিস্টার। দেশে আসছি, আমি সবসময় বলি যে আমি দেশে আসছি মরার জন্য, কারণ আমার দেশকে আমি ভালোবাসি। এখানে যদি আমি না থাকি ওই বিদেশ থেকে এসে কোনো সার্ভ করা যায় না। আমি বিশেষ করে হৃদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে বৈষম্য ছাত্ররা যে দায়িত্বগুলো নিচ্ছে, যে দায়িত্বগুলো করছে, যে একটা স্বৈরাচার, আপনি শুনলে অবাক হবেন। আর্টিকেল 7A যেভাবে তারা ইনসার্ট করেছিল 2011-তে 15th অ্যামেন্ডমেন্টে, কোনো সরকার কখনোই আসতে পারত না। এই সরকার ইলেকশন করত, এই একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। এখন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এসে এই স্বৈরাচার সরকার, যদি আমি আওয়ামী লীগ করতাম শেখ হাসিনা কইতে এখন আমার একটু এখনো বাজে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং করতেছি। তো হৃদয় থাকা ভালো ছিল। আই থিংক হি ইজ আউট, হি হ্যাজ টু লিসেন। ওর আসলে অনেকগুলো মানে ইয়ে লেগেছে বুলেট শরীরে, তারপরেও এখন মুভ করছে। হ্যাঁ, আমি হৃদয়কে বলতে চাচ্ছিলাম। আর আমার ইয়ে কি বলে যে মোবাইলের আপনার চার্জার রানিং আউট, হয়তো আমি কথাই বলতে পারতাম না, যে কারণে আমি নিয়ে নিলাম। এখন যে কথাটা আপনি বলতে চাচ্ছিলেন আপনাদের কোশ্চেনের উত্তরটা, তো কোন প্রতিষ্ঠান এই স্বৈরাচারী সরকার মেরুদণ্ড দ্বারা করাতে দেয় নাই। সব যে প্রতিষ্ঠানটা দিকে যেমন আমাদের জুডিশিয়ারি একদম শেষ, আপনি দেখলাম চিফ জাস্টিস বলে আন্দোলন করে কি কোনো হাইকোর্টের রায় চেঞ্জ করা যায়, হয়ে সে কিন্তু আন্দোলনের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের বিচারের ফাঁসি দিছে। উনি এই বিচারপতি আবার 5ই জুন যে রায়টা হলো 6ই জুন, সেই রায়টা 18 জুলাই তারা করলো এবং এই সমস্ত গণহত্যার জন্য এই জুডিশিয়ারি দায়ী। আপনার এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার, যেটা নিয়ে বিএনপি বারবার আন্দোলন করে 3টা টার্ম ইলেকশন মিস করলো, এটা কিন্তু আমাদের রক্ত অর্জিত তত্ত্বাবধায়ক সরকার। এই 13 অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু বাতিল করছে বিচারপতি খায়রুল হক। এখন সে আইন কমিশনের চেয়ারম্যান, মানে প্রধান বিচারপতির পদমর্যাদায়। এই বিচারপতি সিনহা, এই বিচারপতি মোজাম্মেল হক, এই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, এই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পক্ষে ছিলেন আব্দুল ওহাব মিয়া এবং নাজমারা। এই যে কেন আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি যে বিচারপতিদের কাছে গেলে আমরা একটা ন্যায় বিচার পাবো, কিন্তু আমরা কিন্তু ন্যায় বিচার পাইনি। তারা আমাদের ইমোশনটাকে ইউজ করে এবং ওইখানে বসে তারা ইমোশন ইউজ করতে যায় সবচেয়ে বেশি স্বভাব করে। যেমন স্বৈরাচার শেখ হাসিনার কথা আপনি সবসময় শুনেছেন, কোর্টের রায় আছে, কোর্ট পর্যন্ত আর কোর্ট তো আপনি চালাইতেন, আপনার নির্দেশে চলতো, আপনার লোকজন ওখানে বিচারপতি হিসেবে বসে ওরা মহামানব হয়ে যায় নাই। এখন এই যে একটা বললাম, এটা পুলিশ বাহিনীতে যান, এখানে ইভেন আর্মিতে যান, সবাই ব্যাকবোনলেস করে ফেলছে। এখন এই প্রতিষ্ঠানগুলো দাঁড়াকরণের জন্য শুধু ওনারা আসবেন, একটা ইলেকশন করে দিবেন, তাহলে মুদ্রার এই পিটুপুটি হয়ে যাবে। এই বৈষম্য বিরোধী আন্দোলন থুবড়ে পড়বে। আজকে আমি এই মুহূর্তে সবার ইমোশন নিয়ে কথা বলতে চাই না, দেশের পরিস্থিতি খারাপ। তারপরে বলতে চাই যে পাকিস্তানে মিলে 21 বছর শোষণ করছে, বিএনপি কত বছর, 10 বছরের উপরে, আর হলো শেখ হাসিনা চলে গেল 16 বছর। এই 10, 16, 26 বছরে দেশের জন্য ওনারাই সব সম্পদ পারিবারিকভাবে নিয়ে গেছে। এখন এই ছাত্ররা যে জেগেছে, তারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, বাজার নিয়ন্ত্রণ করতেছে, ঘোষের বিরুদ্ধে কথা বলতেছে। বাংলাদেশের মানুষ আর কারো প্রতি বিশ্বাস নেই, ছাত্রদের প্রতি বিশ্বাস আছে। তো তাদেরকে অবশ্যই একটা সময় দিতে হবে।
আমি রাজনীতি করি, ইলেকশন হলে আমি এমপি হইতে পারি, ক্ষমতায় যেতে পারি, 2 বার মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করছি, কিন্তু নিজের স্বার্থ যদি ত্যাগ না করি তাহলে তো আমার দেশপ্রেম আমি হেরে গেলাম। এই জন্য আমি মনে করি 3 মাস সেটা কোনো সময় না। 3 মাস তোমরা বসে উঠতে হতো না দেশে মাসি, যদি একটা সুন্দর সবকিছু সিস্টেমেটিক থাকতো, যে একটা সরকার চলে গেছে সব সিস্টেমেটিক সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করছে, একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে গেল, ওনাদের অ্যাবসলিউটলি ডিউটি কোনো কিছুর মধ্যে ওনারা টাচ করবে না, শুধু ইলেকশন কমিশনকে করে ভোটার টোটার বানিয়ে সিল টিল বানিয়ে ভোটার লিস্ট তৈরি করে একটা ইলেকশন করে ওনারা ক্ষমতা হস্তান্তর করেছে। সেই সিস্টেম ওরা 96-এ ছিল, এখন কিন্তু নাই। এখন সমস্ত প্রতিষ্ঠান, এখন আসেন বাংলাদেশের পুলিশের কথা, পুলিশকে এমন ভাবে দাঁড়া করা হয়েছে যারা পাকিস্তানি সৈনিকদের মতো, এত বেশি পুলিশ মারা হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না, মেরে পুড়ে রাস্তায় ঝুলিয়ে রাখছে। পুলিশ কি এই দেশের লোক না? তারা কি এই দেশের ভোটার না? তাদের সন্তানরা কি এই বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ নাই? এখন যেসব পুলিশগুলো মারা গেছে, কনস্টেবল, এসআই, তার উপরে মারা যায়নি। তাদের কথা হলো যে ওসি সাহেব নির্দেশ, কোনো আপনাকে চ্যালেঞ্জ করে বলি, কোনো একটা পুলিশ কনস্টেবলের গুলি করার পারমিশন ছাড়া গুলি করে নাই, কোন একটা এসআই পারমিশন ছাড়া গুলি করে নাই। আর ওসি সাহেবকে যে পারমিশন দিচ্ছে কে? ওই এসি রুমে বসে থাকে বিসিএস কর্মকর্তা, একই ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন, তারা বিসিএস এ এলাও, আবেদ আলী বিসিএস এ এলাও হয়েছে, এরা আবেদ আলী বিসিএস এ এলাও হইতে পারে না। আবেদ আলী বুঝতে পারছেন তো, ঘোষখোর বিসিএস। আর ওইখানে আবেদ আলী যে পিয়নের 400 কোটি টাকা, হ্যাঁ সেটাই বলতেছি, এরা বাংলাদেশের যে বিসিএস, শেখ হাসিনা বলে সব আবেদ আলী বিসিএস, আইদার আবেদ আলী অর সামওয়ান। আর তারা অর্ডার দিয়েছে, কনস্টেবলকে তারা অর্ডার দিয়েছে, হ্যাঁ আবার মুক্তিযুদ্ধ করা। এরা ওই এসি রুমে বসে, কারণ একজন ট্রেনিং এর পরেই সে হয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার, তারা ওসির চেয়ে বড় কয়েকটা থানা কন্ট্রোল করে। আর যারা ওই পোস্টে গেছে এসপি হওয়ার জন্য, বড় বড় পোস্ট পাওয়ার জন্য, দেশের টাকা লুটপাট করার জন্য, তাদের সাইনবোর্ড ছিল মোর দেন পুলিশ, আমি ছাত্রলীগ, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি অমুক করছি। তারা সিনিয়র জুনিয়রের কোনো চেইন অফ কমান্ড মেনটেন করে নাই, এবং তারা ধরে নিয়েছে। কারণ আপনি দেখেছেন তারা একটা কথা বারবার বলতো, সবাইকে চিহ্নিত করে রাখা হয়েছে, কাউকে ছাড়া হবে না। এটা ছিল এই স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় থ্রেট। আর আমরা যদি কোন রাষ্ট্রকে ছাড়বো না, মারবই, আমি মরবই, যখন তাহলে সংগ্রাম করে মরি, এটাকে উদ্দোলিত করছে বেশি। এবার এই পদত্যাগের আগে, পালিয়ে যাওয়ার আগের দিনও ছাত্রলীগ ফিল্ডে নামিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ ফিল্ডে নামিয়ে দিচ্ছে, সমস্ত অঙ্গ সংগঠন নামিয়ে দিচ্ছে। মাঝখান থেকে এই নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ হয়ে গেল অনেকেই, যখন দেখলো ব্যর্থ, তারপরে পালিয়ে যেতে বাধ্য হলো। এখন এরা করছে কি, এই যে নিরীহ পুলিশগুলোকে মারছে, অনেক পুলিশের ফ্যামিলি জানে না তার হাজবেন্ড, কিন্তু কারা মারছে, পুলিশদেরকে কারা মারছে, কারা মারছে, এরা মারছে হলে যখন পুলিশ এইটাকে, পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে কন্ট্রোল করার জন্য, পুলিশকে জোর করে অর্ডার দিয়ে গুলি করার জন্য, পুলিশ এই পুলিশকে কারা মারছে, পুলিশ হত্যা করছে কারা, পুলিশদের উপর আক্রমণ করছে কারা? পুলিশকে উপর আক্রমণ করছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা তাদেরকে, তার ভাইকে তার সামনে মেরে ফেলছে, সে তো রক্তের আগুনে সে উদ্দোলিত হয়ে গেছে, কিন্তু মৃত্যু, তার রক্তের আগুন তাদেরকে পুড়ছে, তাদেরকে ঝুলিয়ে রাখছে। ঠিক আছে, আপনি মোবের সামনে করছেন। আমার কোশ্চেন হলো, এই পুলিশ কনস্টেবল, এই এসআইদেরকে মেরে ফেলার, গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে একটাকে ধরতে পারছেন? শেখ হাসিনা পালিয়ে চলে গেছে, আর 2 জনকে অ্যারেস্ট করছেন। আজ থেকে 7 দিন পরে গ্যারান্টি দেয় এরা আবার ইলেকশন করবে। তাই এই যে শত শত পুলিশ, এই যে ড্রেস পরা, এই যে যারা চাকরি করে, এরা যে এই দেশের যারা নাগরিক, যাদেরও ফ্যামিলি আছে, বউ পোলাপান আছে, মা বাবা আছে, তাদেরকে যে মৃত্যুর মুখে দিয়া ওই অফিসাররা 2 দিন পরে সব সাধু হয়ে যাবে। এই লাশগুলো কোথায় রাখবেন? এই পরিবারগুলোকে কোথায় সান্ত্বনা দিবেন? আপনারা ক্ষমতার চুরি, বাটপাড়ি, ডাকাতি এবং দেশের টাকা পাচার করছেন, আপনারা পুলিশের লাশের উপর দিয়ে দেশ থেকে পালিয়ে চলে গেলেন কেন? আপনি যখন বুঝতে পারলেন যে একদিনে এত লোক মারা গেছে, পরের দিন কেন আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন নামিয়ে দিলেন? তাই তো ভাগ্য ভালো ওনারা লং মার্চের প্রোগ্রাম একদিন আগে নিয়ে আসছে, নয় আরো মানুষ মারা যেত। এই যে মুভের সামনে পুলিশকে দেওয়া হলো, পুলিশকে অন্য দেশের লোক, তারা কি আমাদের ভাই না? তারা কি আমাদের আত্মীয় স্বজন না? তারা কি কেউ আমাদের বাপ হয় না, ভাই হয় না, বোন হয় না? এই যে মারা যাচ্ছে, এখন যে কথাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলি, যে পুলিশের দিকে একবার তাকিয়ে দেখেন, একটা কনস্টেবল তার সাথে একটা এসআই মিসবিহেভ করে, একটা এসআই এর সাথে একটা, ওই যে বললাম যে অ্যাসিস্ট্যান্ট এসপি হয়ে যারা ঢুকে এসপি অফিসে, তাদেরকে মানুষই মনে করে না। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি কিন্তু পুলিশের টিচার, সাদা পুলিশ একাডেমির লেকচারার, এই জন্য আমার দরদ, মায়া, মহব্বত, দায়িত্ববোধ বেশি। একজন এসপির বাসায় 15 জন পুলিশ কনস্টেবল রাখা হয়, একজন ডিআইজির বাসায় 25 জন পুলিশ কনস্টেবল রাখা হয়। এদের বাসার কাজের লোক থেকে আরম্ভ করে ইভেন প্রাইভেট ড্রাইভার তারা নেয় না, এইসব ড্রাইভারকে ব্যবহার করা হয়।
এই কথাগুলো কেউ কোনোদিন কিন্তু বলে নাই। এখন যেহেতু পুলিশের দাবি হচ্ছে যে আমরা রিস্ট্রাকচার চাই, আমরা কারো অধীনে থাকতে চাই না, সমস্ত যেমন আর্মি যেমন ইন্টারমিডিয়েট করে ঢুকে কমিশনার হয়, আমাদের ওইভাবে ঢোকানো হোক। এই আমরা যেমন আর্মি চিফের অধীনে আর্মি পরিচালিত হয়, বিমান বাহিনী চিফের অধীনে বিমান বাহিনী, নৌবাহিনীর চিফের অধীনে, সেই রকম আমরা আইনজীবীদের এই আইজিবির অধীনে আমরা কোনো পলিটিক্যাল সরকারের অধীনে কোনোদিনই হবো না। তাহলে আমাদের মৃত্যু হতে হবে না, আর জনগণ আমাদেরকে শত্রু ভাববে না, আমরা তাদের মুখোমুখি দাঁড়াবো না। আপনার বুঝাইতে পারছি? এখন আজকে ছেলেরা গার্ড দিচ্ছে, বললো আমরা রাত্রে এখনো দিচ্ছি। আপনি একবার চিন্তা করেন তো, পুলিশ সে এই ট্রাফিক কে কন্ট্রোল করে? আজকে যে যারা হাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কয়দিন ছাত্ররা দিবে? আজকে পুলিশ শূন্য। এই যে আপনি ঈদে যান, কে আপনার সিকিউরিটি দেয় রাস্তায়? কে আপনার বাড়ির সিকিউরিটি দেয়? এই যে আপনি রোজার মধ্যে ইফতারি থাকেন, কোন পুলিশটা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ইফতার করতে চায় সিকিউরিটি? একটা সিস্টেম, একটা রাষ্ট্র, একটা পুলিশ ব্যবস্থা ছাড়া চলতে পারে। পুলিশ বলতে সবাইকে খারাপ বলবেন, মেরে ফেলবেন, তাদের লাশের হিসাব দিবেন না, তাদের পুরা লাশটাও তাদের পরিবারের কাছে দিবেন না, তাইলে তো একটা দেশ চলতে পারে না। এখন আমরা যারা দেশ নিয়ে ভাবি, আপনাদের টকশোতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দুইটা কথা বলতে চাই, মূলত হচ্ছে যে আমার আবেগটা মানুষকে জানাতে চাই কতটুকু সঠিক। তা আমি করজোরে সকলের কাছে বলি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে প্রত্যেকটা, সঠিক উনি বলেছেন, প্রত্যেকটা লোক জড়িত। যারা রেমিটেন্স যোদ্ধা তারা বলছে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব, এবং তারা দিয়েছে। যারা শিক্ষক তারা নেমেছে, সাংস্কৃতিক লোক নেমেছে, ছাত্র নেমেছে, গৃহিণী নেমেছে, প্রত্যেকটা লোক, আপনারাও নেমেছেন। এইটা সকলের একটা ফসল, এইটা বাস্তবায়ন হবে। এই 3 মাসের সরকারের বাস্তবায়ন হবে না, এদেরকে একটা লম্বা সময় দিতে হবে, সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। সবার আগে যদি কোনো সিস্টেম ডেভেলপ করতে হয়, তাহলে বাংলাদেশ পুলিশকে ডেভেলপ করতে হবে। এই পুলিশের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে কার নির্দেশে হত্যাকাণ্ড হবে। সেই নির্দেশদাতাকে অবশ্যই আইনের সম্মুখীন করতে হবে, এবং যারা মৃত্যুবরণ করেছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং যে সব পুলিশ কর্মকর্তা অর্ডার দিয়েছে এবং বেশি উৎসাহিত হয়ে মারছে, এবং এই দীর্ঘ আওয়ামী লীগ এই স্বৈরাচার রেজিমে যদি কোনো সাব ইন্সপেক্টর, কোনো পুলিশের ফিল্ড পর্যায়ে যারা কাজ করে, তারাও যদি কোনো সময় অত্যাচার করে থাকে, তাইলে তারা প্রত্যেকটা থানার লোক, যেমন আমি আমার নাগরপুর থানার কথা বলি, ওইখানে একজন পুলিশ এসআই আছে, যখনই দেশের গন্ডগোল আরম্ভ হয়, সব বিএনপির বাসায় উনি চলে যান, যে বিএনপির নেতাদেরকে ধরে নিয়ে আসে, তাদের কাছ থেকে টাকা নেয়। টাকা না নিলে এই আজগবি মামলার মধ্যে, গায়েবী মামলার মধ্যে দিয়ে দেয়। তার নাম কিন্তু আমার নাগরপুর থানার সব বিএনপি কর্মকর্তারা জানেন। তাহলে শুধু এইরকম বাংলাদেশের এইসব যেসব কর্মকর্তারা আছে জানেন, তাদেরকে আপনারা আইনের সম্মুখীন করেন। পুলিশটাকে রিস্ট্রাকচার করে জনগণের বন্ধু বানান। কারণ রাস্তায় একটা লোক যদি হেঁটে যায়, পুলিশ যদি বিদেশি বন্ধুদের মতো হয়, এদের প্রতি একটা সিম পেতে হবে। তো আপনার টকশোতে আজকে আবার কথা বলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনার কোশ্চেনের সাথে, যে আইনে কনস্টিটিউশনের তত্ত্বাবধায়ক সরকার নাই, এটার জন্য সংগ্রাম করছে। যেটা ওই দিনকে আমি বলতেছিলাম ব্যারিস্টার ইসারওয়ার সাহেবকে বললাম যে ইউ আর এ বিং এ ব্যারিস্টার, ইউ হ্যাভ টু নো। আইনে এই সরকার কিন্তু দেশের প্রয়োজনে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সেটাও পার্লামেন্টে যে বৈধতা দিতে হবে, কিন্তু সেইটা পুরো 3 মাস 6 মাস লিমিট নাই। তো যেহেতু যেভাবে ছাত্ররা নেমেছে, এই ছাত্রদেরকে উৎসাহ দিয়ে, এরা ইয়াং, এদের এখনো দুর্নীতি, এরা খারাপ জিনিস, দেশপ্রেম আছে, এদের দেশপ্রেমটাকে লালন করতে হবে। কারণ এই স্বৈরাচার সরকার দীর্ঘদিনে সবচেয়ে বেশি ক্ষতি করছে দেশপ্রেমটাকে, ক্ষতি করে ওখানে তাদেরকে দুর্নীতিগ্রস্ত, তাদের চরিত্রটাকে একদম নষ্ট করে ফেলছে। লুটে পাটের চরিত্র বানাইছে, দালালির চরিত্র বানাইছে, তদবিরের চরিত্র বানাইছে। সেখান থেকে এই ইয়াং জেনারেশনরা যেহেতু দেশপ্রেম নিয়ে ঘুরে আসছে, এদেরকে অবশ্যই ইংলিশে বলে চেরিস্ট, এদেরকে চেরিস্ট করে দেশের কাজে লাগাইতে হবে। আর যে ইন্টারিম গভর্নমেন্ট হবে, তাদের ছায়া গভর্নমেন্ট থাকবে, এই সমন্বয়করা। আর এই সমন্বয়কদের সাথে আমি আরো একটা প্রস্তাব দিই, বেশ নাইস কথা বলেছেন। এই সমন্বয়করা মেম্বার অফ পার্লামেন্টের, এরা একটা কন্ডিশন দিবে যে এই একটা মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়াইতে গেলে তাকে সৎ লোক হইতে হবে। একটা মেম্বার অফ পার্লামেন্ট তার চরিত্র ফুলের মতো পবিত্র হতে হবে। একটা মেম্বার অফ পার্লামেন্ট বানাতে গেলে সে কখনো আইন অমান্য করছে কিনা সেটা দেখতে হবে। একটা মেম্বার অফ পার্লামেন্ট বানাইতে গেলে সে তার মা বাবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দেখতে হবে। একটা মেম্বার অফ পার্লামেন্ট বানাইতে গেলে শিক্ষা বড় কথা, তার মানবতা, মানবিকতা, দায়িত্ববোধ কতটুকু আছে এটা দেখতে হবে। এইভাবে যে একটা ক্রাইটেরিয়া তৈরি করে তারপরে তারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই যে 251% ভোটের, সে এইসব যোগ্যতা যখন তার মিলবে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন কিছুতে, তারা যদি কন্টেস্টিং করে, তাহলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ দেখব। সর্বশেষ এইটুকুই বলতে চাই, একটা শিশু যেমন প্রথম দিনই আইপড়া পারতে পারে না, বসতেও পারে না, শুয়ে থাকে, তারপরে হামাগুড়ি দেয়, তারপরে বসা শিখে, হাঁটা শিখে। আজকে নতুন স্বাধীনতা পেয়েছি, এটাকে লালন করতে গেলে
আমাদেরকে এই হামাগুড়ি থেকে হাঁটার সুযোগ পর্যন্ত একটু সময় দিতেই হবে, নয় আপনারা ভালো কিছু আশা করবেন না। এখন যদি মনে করেন 3 মাসের মধ্যে ইলেকশন, দীর্ঘদিন সংগ্রাম করছি, বিএনপি একা সংগ্রাম করে নাই, জামাত একা সংগ্রাম করেছে, কিন্তু তারা ডিপেন্ডেন্ট ছিল বিদেশি শক্তির উপরে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা লোকে জানে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো বিদেশি শক্তির উপরে ডিপেন্ড করে নাই, তারা তাদের হিম্মতের উপর ডিপেন্ড করেছে। ওই আবু সাইদ এইভাবে বুকটা পেতে দিয়েছে যে গুলি করো, এইসব শুধু আবু সাইদ না, আপনারা দেখেছেন শত শত আবু সাইদ। মনে হয় যে আমরা এমন জাতি যে আমরা ভুলতে বসেছি, মানে ওদের রক্তের দাগ শুকায়নি, তারপরে হসপিটালে পড়ে আছে অনেক অসুস্থ হয়ে, তাদেরকে আমরা মনে মনে কতটুকু মনে রেখেছি সেটাও আমাদের, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া, সেটা আপু আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে আমাদের। আমরা কাউকে মারা গিয়েছে অভিযুক্ত না করে আমরা বলি কি, অনুরোধ করি যে আগের একটা সিচুয়েশন ছিল, যেটা আমি আপনার টক শোতে বলেছিলাম, যে আমি যদি একটা অসুস্থ লোককে ঢাকা মেডিকেল কলেজে দেখতে চাই, আমাকে বলবো উনি ফাইন্যান্সিয়াল হেল্প করতেছেন, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, যেটা নূরকে আর আন্দিলিপ সাহেবকে দিয়েছিলেন। সেই রকম এখন তো সেই সিচুয়েশন নাই। এখন আপনার টক শোতে বিগিনিং এবং লাস্ট আপনি অনুরোধ করেন যে আপনারা যে যেখানে আছেন, এই যে সাধারণ লোকগুলা যে জীবন বাজি রেখে, আমি কিন্তু চেষ্টা করতেছি আমার জায়গা থেকে যে কালেক্ট করার জন্য, সামান্য কিছু নিয়ে হলেও তার পাশে দাঁড়াই, যার যত লোক আছে তাকে পাশে দাঁড়াই। তাইলে সরকারের সাহায্যের উপরে যেন আমরা ডিপেন্ড না করি, আমাদের ভালোবাসা থেকে, আমাদের দায়িত্ববোধ থেকে, আমাদের কর্তব্য পরায়ণ থেকে আমরা যে যেমনি পারি আমরা তাদের পাশে দাঁড়াই। একটা মেডিকেল কলেজে দেখতে যাই তাদেরকে, যদি আমার প্রতিবেশীকে ওই আন্দোলনে আহত হয়ে থাকে, তার দায়িত্ব আমরা নেই, যার যতটুকু সচ্ছলতা আছে সেটা যদি আমরা দাঁড়াই, তাহলে ওই আহত ছেলেটা সে নিজেকে গর্বিত ফিল করবে যে আমি দেশের জন্য কাজ করছি। ওই যে শহীদ হয়েছে তার পরিবার নিজেকে অসহায় ফিল করবে না, যে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, দেশের মানুষ আমার পাশে আছে। আজকে টক শোতে আমি যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের কাছেও আমার সালাম। আমি আশা করি যে আমরা পজিটিভ আলোচনা করি সবসময়। এখন পজিটিভ, এখন একটা স্বাধীনতা পেয়েছি, একটা মুক্তি পেয়েছি, যত বেশি আমরা পজিটিভ আলোচনা করব, যত বেশি দেশপ্রেমের কথা বলবো, যত বেশি উৎসাহবোধক কথা বলবো, যত বেশি দায়িত্বশীল কথা বলবো, তত একটা সুন্দর। অনেক ধন্যবাদ।